ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চ্যাপ্টার 5.3 কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। এই চ্যাপ্টার 5.3 স্পেশাল রিপোর্টিং অ্যাকাউন্টিং ফর ফরেন কারেন্সি ট্রানজেকশন। তো ফরেন কারেন্সি ট্রানজেকশন বলতে বোঝায় যে মূলত এক্সপোর্ট ইম্পোর্টের জন্য যে রেট ব্যবহৃত হয় সেই রেটে আমাদের ট্রানজেকশন গুলো পেমেন্ট এবং রিসিভ করার ক্ষেত্রে যে ধরনের ট্রানজেকশন গুলো আমরা যেভাবে রেকর্ড করি সেই বিষয়ে আর কি এখানে আলোচনা। তো এই আলোচনার শুরুতেই আমাদের আসলে এই এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানা লাগে। ঠিক আছে, তাহলে ফরেন কারেন্সি থেকে যখনই আমরা লেনদেন করব তখন সেটা একটা এক্সচেঞ্জ রেট বাইর করতে হবে। এই এক্সচেঞ্জ রেটটা মূলত দুই প্রকারের। একটা হচ্ছে ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সচেঞ্জ রেট। আমরা এই অধ্যায়ে এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এক্সপেন্স রেটের একটু ব্যাখ্যা করে আর আহ, কয়েকটা অঙ্ক জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাবো, তারপর এই অধ্যায় কমপ্লিট করে ফেলবো। তার মানে আমাদের এই অধ্যায়ে আমরা পার্টিকুলার কিছু অঙ্ক করব, ঠিক আছে? তো প্রথমটা হচ্ছে ডাইরেক্ট এক্সচেঞ্জ রেট, ডাইরেক্ট না ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট, আইইআর সংক্ষেপে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট, একটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। এই দুইটা। এখন ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট কাকে বলে বলতে পারো তোমরা? স্যার এটা হয়েছিল ওই যে সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের বাহিরে হয়তো বা যারা রেটটা নির্ধারণ করে না, ওরকম এরকম না। কিছু। ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট এখানে সহজ হিসাব হচ্ছে, ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে ইউএসডির সাথে ইউএসডির সাথে অন্য দেশের মুদ্রার যে সম্পর্ক সেটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আর অন্য দেশের মুদ্রার সাথে ইউএসডির যে সম্পর্ক সেটাকে বলা হয় ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। একটু এক্সাম্পল দিয়ে বলি। তোমার 1 ইউএসডি সমান কত টাকা? 130। 100। স্যার 120, 115, 20 স্যার, 115, 20 এইরকম স্যার। যাই হোক, তাইলে এইটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। মানে কি, $1 সমান হচ্ছে 115 টাকা বা 120 টাকা। এটাই হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। ঠিক আছে, তাহলে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে ডলারের সাথে অন্য দেশের মুদ্রার যে তুলনা সেটা হচ্ছে মানে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। যেমন 1 ইউএসডি সমান টাকা 115। এটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। অথবা ধরো 1 ইউএসডি সমান 70 ইয়েন, ধরো ইয়েন। এটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। মানে কি, $1 অন্য দেশের মুদ্রা কি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে ইনডিরেক্ট হুম। এক্সচেঞ্জ রেট। ক্লিয়ার? জি স্যার। আর অন্য দেশের মুদ্রার 1 এককের বিপরীতে কত ডলার পাওয়া যায় সেটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। যেমন ধরো 1 টাকায় কয় ডলার বলো? স্যার 1 টাকায় ডলার হিসাব তো স্যার খুঁজে কয়েক পাবো না স্যার। আপনি সেন্ট হয়তো বা। দশ হ্যাঁ, টাকায় 10 টাকা হচ্ছে কি 1 সেন্ট স্যার এইরকমের কয়েক হইতে পারে স্যার। সেন্ট। সেটা কত? স্যার হয়তো বা 0.5 সেন্ট। হুম? বলো। এক 1/115। 0.00869। এই তাহলে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট হচ্ছে $1কে ফরেন কারেন্সি ইউনিট দিয়া যদি ভাগ করো তাইলে পাবা হচ্ছে গিয়ে তোমার ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। যেমন আমরা এখানে ভাগ করি $1 ভাগ আমাদের দেশের টাকা। আমাদের দেশের টাকা বা অন্য দেশের টাকা সবগুলোকে ফরেন কারেন্সি ইউনিট বলা হবে। তাহলে $1 ভাগ হচ্ছে তোমার আমাদের দেশ যদি 115,
তাইলে তোমার মানে 1 টাকায় কত ডলার হয়? পয়েন্ট 00 0.0 8 8 3 এটা। আর যদি তোমার এইটা যদি ডিরেক্ট এক্সচেঞ্জ রেট হয়, ডিরেক্ট এক্সচেঞ্জ রেট তাহলে এইভাবে উল্টাই যাবে, সূত্রটা হবে এইরকম। তাহলে ফরেন কারেন্সি ইউনিট যাবে উপরে, আর নিচে যাবে ইউএসডি ওয়ান, মানে এই। তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট, আর এটা হলো ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। ক্লিয়ার? এখন তাহলে আমরা এক্সাম্পল স্বরূপ একটা অঙ্ক দেখি এখান থেকে, ঠিক আছে? যেমন এই অঙ্কে বলা হয়েছে কি দেখো, বলছে যে সাপোজ দ্য ডিরেক্ট ফরেন এক্সচেঞ্জ রেট ইন ইউএস ডলার্স আর, তার মানে কি দেখো, 1 ব্রিটিশ পাউন্ড সমান হচ্ছে 1.60 ইউএস ডলার। তার মানে অন্য দেশের 1 ইউনিটে ব্রিটিশ যা পাওয়া যাবে সেটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা আছে এক 1 কানাডিয়ান ডলার সমান হচ্ছে 0.74 ইউএসডি। প্রশ্ন হচ্ছে হোয়াট আর দ্য ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট ফর দ্য ব্রিটিশ পাউন্ড অ্যান্ড কানাডিয়ান ডলার। তার মানে 1 ইউএসডি তে কত ব্রিটিশ পাউন্ড পাওয়া যায়, আর 1 কানাডিয়ান ডলারে কত ইউএসডি পাওয়া যায়। ক্লিয়ার? তো আমরা যদি ওইভাবে সলিউশন করি, দেখো সলিউশন হচ্ছে 1 নাম্বার রিকোয়ারমেন্ট ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট, তাই না? তাহলে প্রথমে আছে হলো গিয়ে তোমার ওই যে প্রথমটা কি ছিল, কানাডিয়ান ডলার নাকি তোমার ব্রিটিশ পাউন্ড? স্যার ব্রিটিশ পাউন্ড। ব্রিটিশ পাউন্ড, তাহলে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট ব্রিটিশ পাউন্ডের আগে বলি। তাহলে 1 ইউএসডি সমান কত ব্রিটিশ পাউন্ড, এই তো? তাহলে 1 ইউএসডি সমান কত ব্রিটিশ পাউন্ড? আহ 1.60 স্যার। তাহলে দেখো ফরেন কারেন্সি ইউনিট হচ্ছে 1, আর ইউএসডি হচ্ছে কত? 1.60। 1.60 ভাগ করো, তাইলে তোমরা ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট পেয়ে যাও, ঠিক আছে? স্যার 0.625। 0.625। 625। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ব্রিটিশ পাউন্ড, উপরে এটাকে 1 ব্রিটিশ পাউন্ড লিখে নিতে পারো। কেমন আছে এই, ঠিক আছে? তাহলে ব্রিটিশ পাউন্ডেরটা শেষ হইলো। এবারে আসো কারটা, কানাডিয়ান পাউন্ড, কানাডিয়ান ডলার। কানাডিয়ান ডলার। তো সেই ক্ষেত্রে কানাডিয়ান ডলারের ক্ষেত্রে 1 ইউএসডি সমান কত কানাডিয়ান ডলার, এই তো? জি স্যার। তো এই পদ্ধতিতেই আমরা করি, ঠিক আছে? 1 ইউএসডি সমান হচ্ছে 1 কানাডিয়ান ডলার
কত দিয়ে ভাগ করবো তাহলে? কানাডিয়ান ডলার কত ছিল? 0.74. মানে ইউএসডি কত ছিল এখানে? পয়েন্ট Sir, 0.74. 07 মানে পয়েন্ট 0.74, এই তো 0.74. 0.74। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে কত পাউন্ড আছে, এই কত কানাডিয়ান ডলার আছে? স্যার 1.352 2 কানাডিয়ান ডলার। ওকে, বুঝে গেল ঘটনাটা? জি এলে স্যার। ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। এভাবে করলে মোটামুটি ভালো হয়, খারাপ না। এটাতে যদি এইভাবে যদি তোমরা করো ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট দিয়ে, মানে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা, তাহলে কিন্তু খারাপ হয় না। ঠিক আছে, জি স্যার। হয়েছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন। নেক্সট কোশ্চেন আছে, হাউ মেনি পাউন্ডস মাস্ট এ ব্রিটিশ কোম্পানি পে টু পারচেজ গুড কস্টিং USD 8,000 ফ্রম ইউএস কোম্পানি? ইউএস কোম্পানি থেকে যদি $8,000 পণ্য কিনে, সেই ক্ষেত্রে কত পাউন্ড সে দিবে? তাহলে 1.60 ডলারে দেয় হচ্ছে গিয়া 1 পাউন্ড, তাই না? তার মানে $1 সমান হচ্ছে গিয়ে কত পাউন্ড বাইর করছিলাম, মনে আছে? জি স্যার, 0.625. এই যে দেখো 0.625, তাহলে ওখান থেকে আমরা সরাসরি বাইর করতে পারি রিকোয়ার্ড টু। দেখো স্যার দশমিক রিকোয়ার্ড টু 625 হচ্ছে, এটা। রিকোয়ার্ড টু তে তাইলে সরি। তোমার ইউএসডি কত? 8,000 না? জি স্যার। সমান কত পাউন্ড হবে? পাউন্ড হবে হচ্ছে গিয়া 0.5, কত ছিল? 625 625. Yes, sir. ইন্টু আট হাজার স্যার। হ্যাঁ, ইন্টু 8,000 সমান কত? কত ব্রিটিশ পাউন্ড দিতে হবে তাইলে? 5,000 স্যার। 5,000 ব্রিটিশ পাউন্ড। গেল এটা তোমার রিকোয়ার্ড টু। রিকোয়ার্ড থ্রিতে আসো। থ্রিতে কি ছিল দেখো? How many US dollars must be paid for a purchase costing Canadian dollars? তাহলে হাউ মেনি ইউএসডি মাস্ট বি পেইড ফর পারচেসিং কস্টিং 4,000 কানাডিয়ান ডলার? তাহলে 4,000 কানাডিয়ান ডলার সমান কত পাউন্ড? তাহলে 1 কানাডিয়ান ডলার সমান হচ্ছে এত ইউএসডি। তাইলে তোমার 4,000 কানাডিয়ান ডলারে কত ইউএসডি হয়? জাস্ট আমরা এটাও এই তাইলে 0.074 দিয়ে গুণ করে দেবো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে কত আছে দেখো? রিকোয়ার্ড থ্রি হচ্ছে গিয়া তোমাদের 4,000 কানাডিয়ান ডলার না? জি স্যার। সমান 4,000 গুণ ডিরেক্ট এক্সচেঞ্জ রেট ছিল যেটা, সেটা 0.74 ডলার। কত আছে তাতে? স্যার স্যার 2,960। স্যার এখানে ডিরেক্টর যাবে? হয়, এটা ডিরেক্ট আসবে তো, মানে এটা আসবে কানাডিয়ান ডলার, তো কানাডিয়ান ডলার থেকে আমরা ইউএসডি তে যাচ্ছি, তাহলে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করবা। ঠিক আছে, মানে কানাডিয়ান ডলার থেকে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ জি করবা। স্যার। আর এইটা ইউএসডি থেকে অন্যটা যেতে হলে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করবা। ঠিক আছে? এখানে আমি যদি 4,000 রেটটা দিয়ে ভাগ করি, তাইলেও আমার এই হ্যাঁ 2,960 আসে। হ্যাঁ, সেটা করলে হয়। স্যার তাহলে ইনডিরেক্ট দিয়ে প্রথমে ভাগ আমরা করলে ইনডিরেক্ট শোনো, করছি।
ডিরেক্ট দিয়ে যদি করো মানে ইনডিরেক্ট ইনডিরেক্ট ভাগ রেট দিয়ে গুণ করতে হবে, খেয়াল করো। এটা তো ইউএসডির সাথে ইনডিরেক্ট, ইউএসডি তো ইনডিরেক্ট। এইটাকে যদি তুমি অন্য কোনো মুদ্রায় নিতে চাও তাহলে ইনডিরেক্ট রেট দিয়ে গুণ করতে পারবা, আর ডিরেক্ট রেট দিয়ে ভাগ করতে পারবা, তাইলে হবে। ক্লিয়ার? জি স্যার। মানে ইউএসডি কে অন্য যে কোনো ডলারে নেবা, মানে অন্য যে কোনো অ্যামাউন্টে নিবা, তখন কি করবা? যদি ইনডিরেক্ট রেট দিয়ে করো তাহলে গুণ হবে, আর যদি ডিরেক্ট রেট দিয়ে করো তাহলে ভাগ হবে। তাহলে ভাগ হবে। আবার এই অন্য মুদ্রাকে ইউএসডি তে নেবা, যদি ডিরেক্ট দিয়ে করো তাইলে গুণ হবে, আর ইনডিরেক্ট দিয়ে হলে ভাগ হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাইলে এই হলো কি আমাদের মোটামুটি এই অঙ্কর সলিউশন, 1 নম্বর অঙ্ক সলিউশন। ক্লিয়ার? জি স্যার। এবার আসো 2 নম্বর তাহলে। একটার ভালো মতো দেন। আচ্ছা, তাই অঙ্ক 2 নম্বর। হ্যাঁ জি স্যার স্যার। দেখা যায়। আচ্ছা, upon arrival at the international airport in the country of uh, Sainsbury, আচ্ছা তাইলে তোমার বলছে upon arrival at the international airport in the country of Canterbury, Charles Alter exchanged USD 200 of US currency into 1000 florins। মানে কি বুঝতে পারছো তোমরা? মানে তো 200 ডলার নিয়ে গেছে, 200 ডলার নিয়ে গিয়া তারা বাঙ্গাইয়া পাইছে হচ্ছে 1000 ফ্লোরিন। হুম, আচ্ছা তাইলে দেখো, তোমার 200 ইউএসডি নিয়ে সেখানে পাইছে কত ফ্লোরিন? 100 ফ্লোরিন 1000। পাইছে। 1000 স্যার। 1000 ফ্লোরিন পাইছে। তাইলে এইখানে যে আমরা ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট যদি বাই করি, কত বলতে পারবে? কত ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট? স্যার 0.20 স্যার। না, ওটা তো ডিরেক্ট। 1 ইউএসডি সমান যা বাহির করবে সেটা হচ্ছে গিয়া ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে গিয়া তোমার ওই 0.20। ঠিক আছে? আচ্ছা ক্লিয়ার? 1 ইউএসডি সমান কত ফ্লোরিন, এটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আর 1 ফ্লোরিন সমান কত ইউএসডি, এটা হচ্ছে গিয়ে তোমার ডিরেক্ট এক্সচেঞ্জ রেট। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পরে বলছে আপন ডিপারচার ফ্রম সেন্টার বাড়ি। এটা আসলে সেন্টার বাড়ি হবে, এইখানে ভুল আছে। ঠিক আছে? সেন্টার বাড়ি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হি এক্সচেঞ্জড হিজ রিমেইনিং 100 ফ্লোরিনস ইনটু 15 ইউএসডি। মানে তার কাছে 100 ফ্লোরিন ছিল, সেটা কত ইউএসডি তে রূপান্তর করছে সে? 15 স্যার। 15 ইউএসডি তে রূপান্তর করছে। তার মানে ফ্লোরেন্সের দাম কমে গেছে। ঠিক আছে? ইউএস কারেন্সি। তো এখন বলছে ডিটারমাইন দ্য কারেন্সি এক্সচেঞ্জ রেট ফর ইচ অফ দ্য সেলস ইন দ্য ফলোইং ম্যাট্রিক্স ফর চার্লস অল্টার্স বিজনেস ট্রিপ টু সেন্টারবারি। সেন্টারবারিতে যাওয়ার সময় তার অ্যারাইভাল ডেটে আর ডিপারচার ডেটে তার ডিরেক্ট এক্সচেঞ্জ রেট আর ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট বের করো। তাহলে দেখো, ডিরেক্ট এক্সচেঞ্জ রেট মানে 1 ফ্লোরিন সমান কত? অ্যারাইভাল ডেটে 1 ফ্লোরিন সমান কত ছিল? মানে 1000 ফ্লোরিন সমান 2000 ইউএসডি। তার মানে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট হচ্ছে 200
ইউএসডি ভাগ 1000 কত হয় ডিরেক্ট এক্সচেঞ্জ রেট? 0.20 স্যার। 0.20। 0.20 ইউএসডি। ক্লিয়ার? স্যার আচ্ছা। আর তোমার ডিপারচার ডেটে দেখো, ডিপারচার ডেটে 100 ফ্লোরিনে পাইছে হচ্ছে 15 ইউএসডি। তাহলে কত হয় রেট তোমার ডিরেক্ট রেট? স্যার পয়েন্ট 15। 0.15। আচ্ছা, নেক্সটে আসো। আর ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট মানে 1 ইউএসডি সমান কত? তাইলে যেদিন আসছে সেদিনকে তোমার 1 ইউএসডি দিয়ে পাইছে হচ্ছে 5 ফ্লোরিন। কারণ কি 200 ইউএসডি দিয়ে 1000 ফ্লোরিন পাইছে। তার মানে 1 ইউএসডি সমান হচ্ছে ওই যে তোমার 5 1000 ফ্লোরিন। ভাগ 200, তাইলে 5 ফ্লোরেন্স। ক্লিয়ার? এখানে একটু ভুল আছে, এখানে 1000 হবে, 1000 ভাগ 200। ওকে? এটা আবার একটু বলেন। হ্যাঁ, আবার একটু বলেন। বলো। মানে ডাইরেক্ট ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট মানে ইনডাইরেক্ট। $1 কয় টাকা ধরলাম, ধরো ইনডিরেক্ট মানে হচ্ছে $1 সমান কত, এটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আর ডিরেক্ট এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে 1 টাকা সমান কত, মানে অন্য যে কোনো দেশের মুদ্রার এক ইউনিটে কতটুকু ইউএসডি পাওয়া যায় সেটা। তাহলে ডিরেক্ট এক্সচেঞ্জ রেট হচ্ছে, ইনডিরেক্ট হচ্ছে $1 সমান কত ফ্লোরিন। তার মানে $200 সমান হচ্ছে গিয়া তোমার, এই যে $200 সমান হচ্ছে গিয়া 1000 ফ্লোরিন। তাইলে $1 সমান হচ্ছে 5 ফ্লোরিন। এইটা হচ্ছে ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট। আর পরে হচ্ছে $15 পাইছে 100 ফ্লোরিন। তার মানে তোমার $1 তাহলে পায় কত, 6.7 ফ্লোরিন। ক্লিয়ার? মানে ওই 100 ভাগ 15। ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার। নেক্সট আসো, পরে বি নাম্বার কোশ্চেন করছে কি, ডিসকাস এন্ড ইলাস্ট্রেট ওয়েদার দ্য ইউএস ডলার স্ট্রেংথেনড or weakened relative to the florins during চার্লস স্টে ইন সেন্টারবারি। সেন্টারবারিতে চার্লস থাকা অবস্থায় ইউএসডি দাম বাড়ছে না কমছে, মানে ইউএসডি স্ট্রেংথ হয়েছে না উইকেন্ড হয়েছে, বলো তো? ডলারের মানে কম পাইছে সে মূল্য। স্যার সে হচ্ছে গিয়া কেনসে হচ্ছে গিয়া ই করে ওই 20 করিয়া দেন ওই 1 ফ্লোরিন সমান সমান 0.20 সেন্ট পড়ছে। কিন্তু বেচার সময় তো সে কম পাইছে। বেচার সময় হচ্ছে গিয়া সে পাইছে হচ্ছে গিয়া 1 ফ্লোরিন সমান সমান 15। তাহলে স্যার এইখানে হচ্ছে গিয়া 5 সেন্টের মতো হচ্ছে গিয়া কম পাইছে। হ্যাঁ, কম পাইছে সেটা তো, মানে এখানে বলছে ইউএসডির ক্ষেত্রে এইটা দিয়ে তুলনা করবা, ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট দিয়ে তুলনা করবা এইটা দিয়া। সে যখন গেছে তখন $1 কয় ফ্লোরিন পাইছে যা স্যার আসার সময়? 5 5 ফ্লোরিন। ফ্লোরিন। যাওয়ার সময় সে $1 কত ফ্লোরিন পাইছে? 6.7 ফ্লোরিন। তার মানে ডলারের দাম বাড়ছে। প্রশ্ন এইটাই যে ডলারের দাম বাড়ছে না কমছে, সে তার লস হয়েছে সেটা তো আর আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় প্রশ্ন যা করছে সেটা, ঠিক আছে? ও আচ্ছা হুম। আচ্ছা ওই লোকের লস হয়েছে, তুমি যেটা বলছো ওই লোকের লস হয়েছে এটা শিওর। কারণ কি সে ফ্লোরিন কিনে হাতে রাখে 15 ফ্লোরিন পাইছে, মানে কি পাওয়ার কথা 20 ফ্লোরিন, ঠিক না? জি স্যার। 20 ইউএসডি পাওয়ার কথা, কিন্তু তার 15 ইউএসডি পাইছে, তার মানে 5 ইউএসডি তার লস হয়েছে। কিন্তু ইউএসডি তো দাম বাড়ছে, তাই না? যেখানে 1 ইউএসডি তে কত পাওয়া যেত, 5 ফ্লোরিন পাওয়া যেত, সেখানে এখন 1 ইউএসডি দিয়ে কত কেনা যায়, 6.7 ফ্লোরিন। তার মানে ইউএসডির দাম বাড়ছে, ঠিক আছে? জি স্যার। তার মানে ইউএসডির দাম বাড়ছে, মানে এই যে দিস মিনস দ্যাট দ্য ডলার হ্যাজ স্ট্রেংথেনড, এই কথাটুকু এতটুকুই। বাকিটা তো এখান থেকে এই ডিউরিং হিজ ভিজিট টু সেন্টারবারি। ক্লিয়ার? বুঝছো? বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট, ডিড চার্লস এক্সপেরিয়েন্স এ ফরেন কারেন্সি ট্রানজাকশন gain or loss on the Axo from he held during his visit to Canterbury and converted to US dollars at the departure date? Explain your answer. এতে কি এর লাভ হয়েছে ফরেন কারেন্সি না লস হয়েছে বলতে পারো? স্যার লস হয়েছে, যেহেতু ডলারের দাম সে হচ্ছে গিয়ে কিনছে একটাই বেচছে ইসে
সেক্ষেত্রে তো লস মানে হয়েছে। যেখানে 20 ইউএসডি পাওয়ার কথা, মানে সে যদি হাতে ওই 1 ইউএসডি রাখে দিত, 20 ইউএসডি তেও রাখে দিতে পারতো। 100 ফ্লোরিন রাখে নিয়ে 20 ইউএসডি রাখে দিতে পারতো। কিন্তু সেটা তো ফ্লোরিন কেনার কারণে এখন পাইতেছে কত, 15 ইউএসডি। তার মানে তার কত ইউএসডি লস আর হয়েছে? লস হয়েছে 5। আচ্ছা, এইটা তো আমরা আগেই ব্যাখ্যা করছি, ঠিক আছে। হ্যাঁ। যেটা এই প্রশ্নটা অবশ্য আগে চায় নাই, পরে চাইছে আর কি। ঠিক আছে, তাহলে আমি দেখাই জিনিসটাকে একটুখানি, তাহলে আবার বুঝতে পারবো না, ঠিক আছে। এই যে দেখো, তার মানে আহ, আহ, যখন সে গেছে তখন 100 ফ্লোরিনসে পাইতে হচ্ছে $20, কিন্তু আসার সময় 100 ফ্লোরিনসে পাইছে কত, $15। 15। তার মানে ফ্লোরিন, হ্যাঁ, সেই ফ্লোরিন হাতে রাখার কারণে তার 5 ইউএসডি ফরেন কারেন্সি লস হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নেক্সট অঙ্কে যাই আমরা। এবারে আমরা করব হচ্ছে C12। আচ্ছা, অঙ্কটা পড়ি, দেখো। বলছে প্রগতি লিমিটেড হ্যাড দ্য ফলোইং ট্রানজেকশন: May 1, purchase from a Japanese company for a US dollar equivalent value of USD 7,000 to be paid on June 25। মানে কিনছে কবে? 1 মে। 1 মে। আর টাকা পরিশোধ করবে কবে? জুন 25। জুন 25। কিনছে হচ্ছে জাপান থেকে। তাইলে লোকটা থাকে কোথায় বলো তো? ইউএসএ। তাহলে জাপানে থাকে না, অন্য জায়গায় থাকে। তার মানে ইউএসএ থেকে তাইলে, কারণ আমেরিকায় ইউএস থাকে। ডলার দিয়ে কিনছে সে, ঠিক আছে। হ্যাঁ, অথবা অন্য কোথাও থাকতে পারে, তবে সে লেনদেন করে ইউএস ডলার দিয়ে, সে লেখাপড়া করে ইউএসডি তে, ঠিক আছে। জি স্যার। ক্লিয়ার এটা? সে লেনদেন লিপিবদ্ধ করে ইউএসডি তে। ওকে, এখন দেখো, মের 1 তারিখ কিনছে কত ইউএনএ কিনছে তোমার? একই এন সমান 0.0070, মানে 1 ইয়েন তখন ছিল $0.0070। আর যখন সে পরিশোধ করছে তখন 1 ইয়েনে $0.0075। তার মানে কি তোমার বেশি পরিশোধ করছে। ইয়েনের দাম বাড়ে গেছে, ইয়েনের দাম বাড়ে গেছে, বুঝলে? স্যার ইয়েনের দাম তাইলে বাড়ছে না কমছে? হ্যাঁ, ইয়েনের দাম বাড়ছে না? স্যার ইয়েনের দাম যদি ইয়েনে বাড়তো তাহলে আমার তার ইউএসডি পরিশোধ, কম ব্যবহার করতো। স্যার আমার ওই যে দেখেন ওরা ইউএসডি কিন্তু হ্যাঁ, বেশি দিছে, আগে ছিল 70 আর 75, তার মানে আমার ইয়েনের দাম কমে গেছে। না কমলে তো আমি বেশি দিতাম না। না, না ইয়েনের না দাম কমলে কেমন, দেখো, 1 ইয়েন যেখানে 1 ইয়েনে কমছে। 70। আচ্ছা স্যার, আপনি ইয়া করেন। আচ্ছা, আমি বলি, ধরো এই যে $70 পাও, এখন এখন তুমি ধরো শুরুতে পাইতে $70, সেখানে ধরো $70, এখন 1 ইয়েনে পাও $75, তাহলে তোমার ইয়েনে দিয়ে বেশি টাকা পাওয়া যাচ্ছে, বেশি ডলার পাওয়া যাচ্ছে না? ও ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ইয়েনের দাম বাড়ছে মূল কথা। এখন আমাদের লাভ হয়েছে না লস হয়েছে সেটা পরে দেখবো আমরা, ঠিক আছে। আচ্ছা, পরে জুলাই 1, সেলস টু সৌদি আরাবিয়ান কাস্টমার ফর US dollar equivalent
9,000। আর সৌদি আরবে বেচছে, এটা কেনে নেয়, বেচছে। সেখানে হুম 1 রিয়ালের দামে, 1 রিয়ালে হচ্ছে 0.20 সৌদি মানে 2 USD। আর যখন পরিশোধ করছে মানে পাইছে তখন 0.25, এখানেও রিয়ালের দাম বাড়ছে। ঠিক আছে। হুম আচ্ছা, এবার বলছে প্রিপেয়ার দ্য এন্ট্রিজ রিকোয়ার্ড টু দ্য ডেটস ট্রানজেকশন দ্য সেটেলমেন্ট অ্যান্ড লোকাল কারেন্সি ইউনিট অফ দ্য জাপানিজ কোম্পানি ইয়েন আর সৌদি আরবিয়া। মানে এইটা পরিশোধ এবং মানে কেনা, পরিশোধ আর বেচা, প্রাপ্তি, এইগুলোর জন্য জাবেদা দাও। তাহলে প্রথমে আমরা কেনার জন্য তো স্বাভাবিক জাবেদা দেই, তোমাদের মনেই আছে যে ক্রয়ের জন্য আমরা জাবেদা লিখি কি, পারচেস আর রিসিভেবল হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। ক্লিয়ার? অ্যাকাউন্টস পেয়েবল, পারচেস বা ইনভেন্টরি, ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট। তাইলে এখানে আমাদের 7,000 USD দিতে হবে। তাহলে 7,000 USD তে তোমার ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 7,000। ক্লিয়ার? জি স্যার। জি স্যার আচ্ছা, কিন্তু সেই লোকগুলারে এই $7,000 দিলে হবে না, তাদের দেয়া লাগবে ইএনএ। তো তাদের কাছে তাহলে কত টাকার ইএন এর লেনদেন হয়েছে হিসাব করো। $7,000 কত ইয়েন? 10 লক্ষ। 10 লাখ ইয়েন। এখন যখন 25শে জুন দিতে গেছে তখন তো তার 10 লাখ ইয়েন দেয়া লাগবে না? জি স্যার। এখন 10 লাখ ইয়েনের ক্রয় মূল্য কত দেখো। 10 লাখ ইয়েন কিনতে গেলে তার টাকা লাগবে ইয়েন, মানে ডলার লাগবে কত আগে, যেখানে মানে তাইলে তার ইয়েন লাগবে হচ্ছে 0.0075 ইন্টু 10 লাখ ইয়েন। তাতে তার ডলার লাগবে কত ডলার? 10 লাখ ও না, 75। 7,500। 7,500। $7,500। আগে দিলে দিতে পারতো কত ডলার? শুরুতে 7,000 যদি কেনার সময় দিতে হতো 7,000, কিন্তু এখন দিতে গেলে দেয়া লাগবে কত? 7,500। 500 বেশি। 500 তার মানে তার 500 বেশি। তার মানে তার ফরেন কারেন্সি লস হয়েছে। কত ডলার ফরেন কারেন্সি লস হয়েছে? 500। $500। এই জন্য এই ফরেন কারেন্সি লসের সাথে সাথে অ্যাকাউন্টস পেয়েবল বাড়িয়ে গেছে। তাহলে ফরেন কারেন্সি ট্রানজেকশন লস বুঝলাম। ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট কত? ক্রেডিট 500। ক্লিয়ার? 500। জি স্যার। হুম আর যখন সে টাকা দিছে তখন ওই অ্যাকাউন্টস পেয়েবল মানে অ্যাকাউন্টস পেয়েবল তাহলে তো কত, 7,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল কত হয়ে গেছে? 7,500 হয়ে গেছে। তাহলে 500 হ্যাঁ। 7,500 ডেবিট। পরিশোধ আর করছে। যেখানে আমরা ক্যাশ লিখতাম সেখানে লিখবো ফরেন কারেন্সি। ক্লিয়ার? জি মানে স্যার। জেনারেল জাবেদার মতোই অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট লিখলাম তো, এখানে তো ফরেন কারেন্সি হ্যাঁ। দেবো, সেজন্য ফরেন কারেন্সি ইউনিট ক্রেডিট। ক্লিয়ার? হুম আচ্ছা, শেষ। এবারে আসো, এইটাই যদি আমরা ওই যে সেলস এর জন্য করি, সেলস এর জন্য করলে তাহলে সৌদি আরবিয়ান, এখানে সৌদি আরবিয়ান এর ক্ষেত্রে $9,000 তো বিক্রি করছি। তাহলে প্রথমে হবে হচ্ছে এয়ার ডেবিট সেলস ক্রেডিট, বুঝে যায়? এটারই উল্টো হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, বুঝে যায়? হুম হ্যাঁ স্যার। আর ফরেন কারেন্সি মানে যদিও রিয়ালের দাম বাড়ছে, কিন্তু এখন তো আমরা রিয়ালই পাবো, যার কারণে আমাদের লাভ হয়েছে এখন। ঠিক আছে? তার হুম মানে কি, টাকা বেশি পাবো। তো সেই হিসাবে কতটুকু বেশি পাবো? 20 USD তো কত রিয়ালের লেনদেন হয়েছে? 9,000 বা 0.20 কত হয় রিয়াল দেখো তো। তার 45,000। 45,000। এখন সেই 45,000 রিয়ালে কত ডলার পাওয়া যায় দেখো তো। 45,000 ইন্টু 0.0025। তার 11,250। তার মানে লাভ হয়েছে কত? ফরেন কারেন্সি গেইন হয়েছে কত? স্যার স্যার গেন হয়েছে 9,000 মাইনাস 550। 2250। তাহলে ওই 2250-এর জন্য যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ফরেন কারেন্সি ট্রানজেকশন গেইন ডেবিট, ক্রেডিট 2,250। ক্লিয়ার? জি জি স্যার। আচ্ছা, স্যার তারপরে 500 প্রাপ্তির স্যার সময় তো আগের অরিজিনালি কি মতোই, আমাদের এইটা যেখানে লাভ ক্যাশ হয়েছে? ডেবিট বলতাম 500 আমরা ওই হ্যাঁ। পিছনে বেশি দিছি না? ওটা লাগে করতে হবে না, সমন্বয় করতে হবে না? আরে না, এটা তো জাপানের তুমি কি এটা ইয়ে করতেছো, লাভ লোকসান হিসাব করতেছো? তুমি তো করতেছো জাবেদা। এটা তো ও যাবে না। যাবে তো ওটা হ্যাঁ, লাভ দরকার লোকসান নেই। হিসাব করলে তো অটোমেটিক হয়ে যাবে। তোমার ফরেন কারেন্সি গেইন হয়েছে বা 2,250, ওখানে লস হয়েছে 500, তখন তো তুমি লাভ লোকসান হিসাব করতে পারবা। আর এখানে তো এখন ফরেন কারেন্সি তুমি পাবা কত সেইটা নির্ণয়। তাহলে ফরেন কারেন্সি মানে ক্যাশ হচ্ছে 11,250 আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 11,250। ঠিক আছে? ভাই এখানে জাপানের অঙ্কটা তোমার, জাপানের কি অঙ্কগুলা আসলে দেখো পড়া, জি স্যার। এখানে অঙ্কগুলো যদি চেঞ্জ করে তাহলে বড় জোর চেঞ্জ করতে পারে কি, চেঞ্জ করতে পারে এই রেট গুলা চেঞ্জ করতে পারে, রেট কিন্তু অঙ্ক সেমই দিতে হবে।
ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে এইটা আমি মনে হয় করাইছি, C13 মনে হয় করাই দিছি অলরেডি। ওই যে 1 নাম্বারটা আমাদের এইটা 1 নাম্বার না, দেখো তো C13 আর জি হ্যাঁ স্যার স্যার। 1 নাম্বার মিলে কিনা। জি স্যার সেম। Same না? জি স্যার। B1 আর এই যে C13 একই অঙ্ক। ক্লিয়ার? স্যার স্যার এখানে একটু 500 টাকার ওইটা আবার একটু বলবেন।